ধন্যবাদ। ফরিদ ভাই কাশ্মীরে আজকের যে লেটেস্ট সর্বশেষ যে খবর, আজ একদিনেই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সহিংসতায় এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে 20 জন কাশ্মীরি বিক্ষোভকারী নিহত হয়েছে। প্রশ্ন হলো, পাকিস্তান কি নিজ দেশেই গণহত্যা চালাচ্ছে? আপনার কি মনে হয়? ওদিকে বেলুচিস্তান, ওদিকে খাইবার পাখতুন, সব জায়গায় চলছে। কাশ্মীরে কি ভয়াবহ পরিস্থিতি। জি ফরিদ ভাই। ধন্যবাদ আপনাকে, সেই সাথে জনতার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আপনি যে কথাটা বললেন, আমি আমি আজকে সারাদিন বাইরে ছিলাম। যখন প্রথমেই আমি এটা পেলাম, এই ঘটনাটা যেটা আপনি কাশ্মীর নিয়ে বললেন, এসে আমি পোস্ট দিয়েছি যে বাঙ্গু মুসলমানদের কাছে ইসলাম প্রেমের চেয়ে পাকিস্তান প্রেম বড়, এবং বাঙ্গু কমরেডদেরও ইসলামী জোশ আসে ভারত এবং ইসরায়েলে মুসলমান হত্যা করলে বা হত্যা হলে। আর চায়না তো ভারতের কমরেডদের আব্বু, আর পাকিস্তান চাচা হয়, তাই তারাও নীরব। আপনি দেখেন 20 জন, শুধু আজকের ঘটনা এটা, আজকে 20 জন। তাও কোথায় মেরেছে? কাশ্মীরে। বেলুচিস্তানে না হয় বলবে যে ওইটা ভারতের দালালেরা করতেছে, আফগানিস্তান করাইতেছে, বিদেশি ষড়যন্ত্র। এইখানে কি বলবে? এই কাশ্মীরিদের জন্যই তো বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশের বামপন্থীরা হাই হোসেন হাই হোসেন করে, হাই হোসেন হাই হোসেন করে, কারবালার মতো। এখন পাকিস্তান যদি মারে, 20 জন মেরে ফেলেছে, টু শব্দটি নেই, স্পিকটি নট। একদিনেই 20 জন মেরে ফেলেছে, টু শব্দটি নাই। কিন্তু আজকে যদি 2 জন লোক ভারতের কাশ্মীরে মারা যাইতো, আজকে তো মঙ্গলবার, জুম্মার নামাজের আর লাগতো না, জোহর নামাজ না, ফজর নামাজ থেকে মিছিল শুরু করে দিত সারা বাংলাদেশে। এই ভাবির পোলা নামতো, বিএনপির নামতো, জামাত নামতো, হেফাজত নামতো, চামড়া নাইপির নামতো, আর এই বামপন্থীরা নেমে যাইতো মাঠে। এখন শাহবাগ গরম করতো, পল্টন ময়দান গরম করতো। দেখেন টু শব্দটি নেই। কোনো মানবাধিকার সংস্থা জানেই না ঘটনা, মনে হয় এটা পৃথিবীতে ঘটেই নেই। 20 জন মানুষ মেরে ফেলেছে। কারণ কারা মেরেছে? তার আব্বা পাকিস্তান, সুতরাং প্রবলেম নেই। বাংলাদেশে মারলেন না, আধা মুসলমান মারছে, তাই প্রতিবাদ করে না, স্বীকার করে না। বেলুচিস্তানে তো এগুলো ভারতের দালাল, তাই না? আমাদের মতো ভারতের দালাল বেলুচিস্তানের মুক্তিকামী মানুষেরা সাথে। কিন্তু এটা তো কাশ্মীরের, তার নাম আজাদ কাশ্মীর। আজাদ কাশ্মীর তাদের নাম, পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। টু শব্দটি নেই। আপনি শুনেছেন কোন মিছিল হয়েছে বাংলাদেশে? হবে না। আগামী শুক্রবার গরম হবে? হবে না। আগামী শুক্রবার কেন? কোন শুক্রবারে এই কথা বলবে না। সবচেয়ে বাটপার হলো বামপন্থীরা, ভয়ঙ্কর বাটপার। এই ঘটনাতে প্রমাণ হচ্ছে মুসলমানদের চাইতে বড় বাটপার হচ্ছে বাংলাদেশের এই চক্কর বক্করবর্তী যারা গরু মাংস বিলায়, এরা, এই বসুরা। বসু তো ভাগছে, গরিবের গরিবের কানাইয়া কুমার হয়ে গেছে এই বসু। নাকি কি যেন মেঘ মোল্লার বসু, এই জন্য নাম আমি দিয়েছিলাম মেঘ মোল্লা বসু। মিলে গেছে। যেই দিন ও ভোট পেয়েছে ডাকসুত, আমি 4,500 5,000, আমি বললাম এই 5,000 ভোট তো শিবির দেওয়া হয়েছে তারে। বামপন্থীরা কোনোদিন 5,000 ভোট পাবে? 500 ভোটই তো পাবে না। 5,000 কেমন পাইলো? তখন আমি বলছি ভাগ জায়গা। যেমন ভারতের কমরেড কানাইয়া চলে যাবে, আমি বলেছিলাম বাংলাদেশের কমরেডেরা আমার উপরে হাসাহাসি করেছে আমার জ্ঞান নিয়ে। ভারতের কমিউনিস্টরা তো বলছে তুমি কি কছু বোঝো ভারত নিয়ে, তুমি বাংলাদেশের লোক। কমরেড কানাইয়া কিন্তু ভাগছে। এই বসু ভাগবে জানতাম। ভোট পাওয়ার পর আমি কনফার্ম হয়ে গেছি যে ভাগতেছে, ম্যানেজ হয়ে গেছে। এখন দেখেন কোন টু শব্দটি নেই। ভারতের কলকাতাতেও বামপন্থীরা এখন চেঁচামেচি করে না, দিল্লির কমরেডরা তো ঘুমে। ভারতের বামপন্থীরা হলো ডাবল বাটপার, বাংলাদেশের গুলো হলো বাটপার। অরুন্ধতী রায়ের মুখে এখন কচু দিয়া পয়সা আছে। ভারতের আরো নাম নিলাম না, আর কি নাম নিলে আবার তারা বেজার হবে। ভারতের কলকাতার কমরেডরা দেখেন কোন টু শব্দ নেই। অথচ এই কলকাতার কমরেডরা মিছিল করেছিল যখন পাকিস্তানে হামলা করলো অপারেশন সিন্দুরে, তখন কলকাতায় মিছিল করছে। কেন হামলা করলো পাকিস্তানে? কাশ্মীরে যদি 2টা মুসলমান মারা যাইতো, কলকাতার হিন্দুরা সবার আগে মিছিল করতো। বামপন্থী চিঙ্কু বাম বদ গুলো, এই বাটপার গুলো, কলকাতার বাটপার গুলো মিছিল করতো। দিল্লির কমরেড মুসলমান হিন্দু বাটপার গুলো মিছিল করতো। কেরালার বাটপার গুলো মিছিল করতো। মুসলমানরা তো করতোই। বাংলাদেশের বাটপার বাম গুলো মিছিল করতো, ছোট বাটপার এরা। এরা তো বড় বাটপার না ভারতের মতো। কোথায় এখন অরুন্ধতী রায়ের কলাম মানবতাবাদী? ওই যে আরেক ফাত্রা মহিলা দেখলাম তসলিমার সাথে তুলনা করছে। তসলিমা নাকি কাশ্মীরি নিয়ে কথা বলে না। যে বললো যে তসলিমা কাশ্মীরি, এখন তারা কোথায়? 20 জন যে মারা গেল, এখন কোথায়? অরুন্ধতী রায় কোথায়? আর যে মহিলা পোস্ট দিয়েছে, তসলিমা নাসরিন কোনোদিন অরুন্ধতী রায় হইতে পারবে না। আল্লাহ বাঁচাইছে, তসলিমা নাসরিন অরুন্ধতী রায় হয় নাই। এটা আমাদের সৌভাগ্য। আমাদের ভাগ্য ভালো যে তসলিমা নাসরিন অরুন্ধতী রায় হয় নাই, তিনি তসলিমা নাসরিন থেকে গেছেন। এটা আমাদের ভাগ্য।
এখন সব চুপ। এখন দেখেন দেওবন্দ মাদ্রাসা চুপ, বেরেলবিরা চুপ, আজমির শরীফ চুপ, কেরালা চুপ, ভারতের মুসলিম লীগ চুপ, ভারতের AIM চুপ, এই আসাদ ওয়াইসিরা চুপ, হুমায়ুন কবিরেরা চুপ, বাংলাদেশের হুমায়ুন কবিরেরাও চুপ, চামরানাই পীর চুপ, হেফাজত চুপ, গনিমতের মাল ঘোষণা করা ৭১ নারীদের সেই সরসিনা চুপ, আটরশি চুপ, চন্দ্রপুরী চুপ, কুতুববাগি চুপ, এমনকি বাংলাদেশের যারা মুফতি বলে যে মাজারপন্থী তারাও চুপ, সুফিপন্থী তারাও চুপ। কিন্তু ভারতে মরলে দেখতেন কি করতো। এই ঘটনায় কাশ্মীরে মানে বেলুচিস্তান যেমন তেমন, ওটা তো একটা অজুহাত আছে তাদের। কিন্তু এবার কাশ্মীর নিয়ে এরা কি বলবে? কি বলবে? এই পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে ২০ জন মারা গেল। এর আগে ২ মাস যাবৎ সেখানে বিদ্যুৎ বন্ধ, ইন্টারনেট বন্ধ, কিন্তু বাংলাদেশের মুসলমানদের জজবা আর জাগে না। কি বাঙ্গু মুসলমান ভাইরা আমার, তোমাদের জজবা কেবল ফিলিস্তিনে জাগে, আর ভারতের কাশ্মীরে জাগে, আর মধ্যপ্রাচ্যের গাজাতে জাগে। তোমাদের চীনে তোমাদের মুসলমানিত্ব ইসলামী জজবা জাগে না, বেলুচিস্তানে তো জাগবেই না, কারণ তোমাদের পেয়ারা পাকিস্তান ভেঙে যাচ্ছে। আচ্ছা, ওটা বাদ দিলাম। কিন্তু কাশ্মীর তো তোমরা মুসলমানের জন্য হাই হোসেন করো। এখন কেন মসজিদের খুতবায় সে কথা বলা হয় না? মানে আমি বললেই আমি বিজেপির দালাল, শেখ হাসিনার দোসর, আওয়ামী লীগের দালাল, ইহুদির দালাল। এই যে ২০ জন মারার প্রতিবাদ আমি শেখ ফরিদ করতেছি, এই কোন চিঙ্কু বাম ভারত বাংলাদেশে কেউ তো করলো না, কোন মুসলমান তো প্রতিবাদ করলো না। তারপরেও আমি এলাম বিজেপি দালাল, RSS এর দালাল। কেন এখানে ব্যথা পাই কেন? মানে এরা যে ইসলাম প্রেম মিথ্যা, বামপন্থীদের মানবতা, গণতন্ত্র, বাক স্বাধীনতা, মানবাধিকার, বাক স্বাধীনতা, রাজনৈতিক অধিকার, এগুলো মিথ্যা প্রমাণ হয়ে গেছে কাশ্মীর দিয়ে। এই আজকের ঘটনায় প্রমাণ হয়ে গেছে মুসলমানরা হইলো, মুসলমানের যে ইসলামী জজবা এটা হলো প্রতারণা, আর বামপন্থীদের মানবতা ভারত বাংলাদেশের এটা হলো বাটপারি। প্রমাণ হয়ে গেছে কাশ্মীরের ঘটনা। আর কত প্রমাণ করতে হবে? এত চক্ষু লজ্জাও নাই, দেখবেন চক্ষু লজ্জা নাই এদের কোনো প্রতি। এরা টু শব্দটি করে না। বেলুচিস্তান নিয়ে আমি ছাড়া বাংলাদেশের কোনো বামপন্থী কোনোদিনই বলে নাই। একবার নাকি ২বার একজন বলেছে, তাও আমার লেখার চাপে। তাছাড়া আজ পর্যন্ত কোনো বাংলাদেশিরা বলে না, ভারতেরও তো কোনোদিন বলবে না। কাশ্মীর নিয়েও টু শব্দটি করতেছে না কেন? ওই এখন কেন পল্টন ময়দানে আমাদের মহামান্য কমরেড চক্কর বকরবর্তী যায় না, যায় বলে না পাকিস্তানের প্রধানমন্ত্রী কসাই, আসিফ মনির কসাই, নরেন্দ্র মোদী কসাই হয়ে গেছে। নরেন্দ্র মোদী কাশ্মীরে এত উন্নতি করে, তারপরেও কসাই। এখন তো কেউ যে এখানে বলে না আসিফ মনির তুই কসাই, এখন তার বলে না শাহবাজ শরীফ তুই কসাই, বলে না কেন? এখন মিছিল করে না পল্টনে গিয়ে। কিছু হিন্দুরা দেখতাম বাটপার, কিছু হিন্দু বাংলাদেশের, আমরা মানববন্ধন করতেছি নারীর, মনে করেন নারীর সম্ভ্রমহানি নিয়ে, অথবা কোনো দুর্নীতি নিয়ে মানববন্ধন করতেছি বাংলাদেশের প্রসঙ্গে, আইসে বলি নরেন্দ্র মোদী কসাই, নরেন্দ্র মোদী কসাই, আগে এই স্লোগান, মানে আইসে আগে নরেন্দ্র মোদী কসাই। বরিশালে নারী ধর্ষণ হয়েছে, সেই মিছিলে বলে নরেন্দ্র মোদী কসাই। এখন কেন বলে না আসিফ মনির কসাই? এখন কেন বলে না শাহবাজ কসাই? এখন কেন বলে না পাকিস্তান সরকার কসাই? কারণ জানে এই কথা বললে বাংলাদেশের মুমিনেরা মানে কিক আউট করে দিবে, সবগুলোকে বঙ্গোপসাগরে ফেলাই দিবে, এই জন্য বলবে না। বাংলাদেশের বামেরা যে বাটপার, এই ২০ জন এই পাকিস্তান অকুপাইড কাশ্মীরে জীবন দিয়ে প্রমাণ করে দিল ভারতের বামেরা বাটপার, বাংলাদেশের বামেরা বাটপার, আর মুসলমানরা হইলো ফাতরা, মিথ্যুক, ধোকাবাজ। ওটা তাদের রাজনৈতিক হাতিয়ার। এই জন্যই আমি বলেছিলাম, একদিন আমাকে একজন বামপন্থী বলেছিল, মানে মুসলমান না বামপন্থী বলেছিল, হ্যাঁ আপনি কেন বললেন ইসলামের ইলাস্টিকের মতো বানায়? ইসলাম ইলাস্টিক না এখানে। ইসলাম যেখানে মনে করেন এইটুকু, জন ইসলাম বড় করতো তখন বড় করে, জন ছোট করে করছে না। এখন ইসলামী জজবা কোথায়? কেন এখন বাংলাদেশে মিছিল হয় না? কেন পাকিস্তান এম্বাসি ঘেরাও করে না? আজকে যদি ২ জন লোক কাশ্মীরে মারা যাইতো, ভারতীয় কাশ্মীরে, এতক্ষণ ভারতীয় এম্বাসি ঘেরাও করা হয়ে যাইতো, এম্বাসি ঘেরাও করা হইতো। কই, এখন তো সেই বাংলাদেশে মুসলমানদের দেখি না। হাই রে মুসলমান প্রীতি, ইসলাম প্রীতি, এখন কোথায় তোমাদের জজবা? চাইনা তোমাদের আব্বা দেখলেই ভয় পেয়ে যাও, তোমাদের বিসি কাঁধে উঠে যায়। পাকিস্তান তো ভিগারিস্তান, ওর বিরুদ্ধে টু শব্দটি কেন করো না? সেই জন্যই বলেছি যে বাংলাদেশের মুসলমানদের ইসলাম প্রেমের চাইতে পাকিস্তান প্রেম বড়। সেই জন্য এই পাকিস্তান ভাঙতে হবে, এই পাকিস্তান ভেঙে চুরমার করে দিতে হবে। এই দক্ষিণ এশিয়াতে এরা শুধু সন্ত্রাসী উৎপাদন করে না, এরা মুসলমানদেরকে মেরে ফেলে। আমাদের ৩০ লক্ষ মেরেছে ৭১-এ, বেলুচিস্তানের ৭-৮ লক্ষ মেরেছে, অগণিত নারী ধর্ষণ করেছে, আফগানিস্তানে হামলা করতেছে। এখন তারা নিজের দেশের লোকের মারতেছে। পাকিস্তান তো তাদের পাকিস্তান কাশ্মীর হামারা শাহরগ হে মিছিল করে পাকিস্তানি লোকেরা। এখন কোথায় বাটপার পাকিস্তানিরা? কোথায়? এই ইসলামী জজবা একটা ফাতরা জজবা, মিথ্যা কথা। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ইসলামকে কাজে খাটায়,
ভাষা আন্দোলনের বিরুদ্ধে খাটাইতো, ভারতের বিরুদ্ধে এটাকে ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে। এই ইসলাম প্রেম টোটালি মিথ্যা, মিথ্যু। কই এখন এই যে আমি তো বলতেছি প্রতিবাদ বলে না কেন? কে মুসলমানের পক্ষে কে কথা বললো? আমি শেখ ফরিদ, সারাদিন তারপর নাস্তিকের গালি শুনি। চায়নার উইগুরদের ব্যাপারে তাদের কোনো বলার মুরুদি কোনোদিন হবে না, এটা নিয়ে আমি বলি না, কারণ চায়না তাদের জ্যাঠা হয় আব্বা হয়, পারবে না। কিন্তু পাকিস্তান তো ভিখারিস্তান, সেই পাকিস্তানের আসিফ মুনির 20 জন আজকে মেরে ফেললো, টু শব্দটি করতেছে না। তার মানে কি? বাংলাদেশের মুসলমান, ভারতের মুসলমান মিথ্যুক, ধোকাবাজ। সেফাতুল্লাহর ভাষায় বলতে এরা ধোকাবাজ, মিথ্যুক, ছোট লোক। আর বামপন্থীরা তো মহাবাটপার, এটা নিয়ে বলার বামপন্থীদের থুতু দিতে ইচ্ছা করতেছে। বাংলাদেশের কমিউনিস্টদের দেখাইলে আমি থুতু দেবো প্রথম দিন চিন্তা করবে। ভারতের কমিউনিস্টদের থুতু দিতে ইচ্ছা করতেছে, এবং পৃথিবীর অন্যান্য কমিউনিস্টদের এখন থুতু দিতে ইচ্ছা করতেছে। কেন? এখন স্পেনের সেই নেতা কোথায় এখন? তারপরে মামদানি নাকি সামদানি নিউ ইয়র্কের বলছে যে মানে গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের প্রেসিডেন্টকে গ্রেপ্তার, প্রধানমন্ত্রী গ্রেপ্তার করবে। এখন তার ইসলাম প্রেম কোথায়? ভারতে কিছু হলে দেখি পৃথিবীর বড় বড় দেশ বিবৃতি দিয়ে ফেলে, তুরস্ক বিবৃতি দিয়ে ফেলে, আমেরিকা বিবৃতি দেয়। এখন বিবৃতি কোথায় যে 20 জন লোক মারা গেল? এই যে 20 জন মানুষ, এদের বুঝি ও পাকিস্তান মারলে সেটা ঝালাল, সেটা সেটা আর অন্য ওটা আরাম, আর অন্য কেউ যদি সন্ত্রাসী মারে সেটা হারাম। কোথায় এখন ভারতের সে বাটপার গুলো, যারা হোটেল তাজে হামলাকারী সন্ত্রাসী জঙ্গি পাকিস্তানি কাসাবের পক্ষে যারা মিছিল করেছিল, সাইন করেছিল, তারা এখন কোথায়? কোথায় যারা ভারতের ইয়াসিন মালিকের মতো সন্ত্রাসীর পক্ষ নিত, তারা এখন কোথায়? তারা এখন কোথায়? যারা উমর খালিদ সার্জিলের মতো জঙ্গি সন্ত্রাসী দেশদ্রোহীদের পক্ষে কথা বলে, তারা এখন কোথায়? ভারতের মিছিল করে না কেন? আচ্ছা, ভারতের হিন্দুর কথা বাদ দিলাম, কমরেডদের কথা, বাংলাদেশের মুসলমান মিছিল করে না কেন? এখন কলকাতার বিহারিরা মিছিল করে না কেন? কলকাতার বিহারির বাচ্চারা এখন কোথায়? উত্তরপ্রদেশের বিহারির বাচ্চারা এখন কোথায়? বিহারির বাচ্চারা এখন কোথায়? এখন টু শব্দটি নেই, এখন ইসলামী জজবা আর জাগবে না। তবে এগুলো দরকার ছিল ইতিহাস এগুলো সাক্ষী হয়ে থাকুক, যে মুসলমান আর বামেরা এই উপমহাদেশের কত বড় প্রতারক এবং বাটপার, সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। জি, ধন্যবাদ। জি, ফরিদ ভাই আপনাকেও ধন্যবাদ। আমি রফিক ভাইয়ের কাছে আসি। রফিক ভাই দেরিতে জয়েন করেছেন। রফিক ভাই, কাশ্মীরে ফরিদ ভাই অবশ্য আলোচনা করেছে। আপনার কাছ থেকে আমি একটু মত নিতে চাই যে পাকিস্তান কি তার নিজের দেশের ভিতরে গণহত্যা চালাচ্ছে? বেলুচিস্তানে কি হচ্ছে নিশ্চয়ই খোঁজ খবর রাখেন। খাইবার পাখতুনে কি হচ্ছে সেটারও অবশ্যই খোঁজ খবর রাখেন। কাশ্মীরে আজ একদিনেই 20 জনের লাশ পড়েছে। তারা কি নিজ দেশেই গণহত্যা চালাচ্ছে? কেন চালাচ্ছে রফিক ভাই? অন্য কোনো ভাবে কি এইগুলো সমাধান করা যায় না? ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ গুরু। যদি আমার বয়স অনেক ছোট, তবে গুরু আমার। রফিক ভাই, আপনার ওখান থেকে প্রচন্ড ভাই, শব্দ আসে। শব্দ তো এখন নাই, এরকম কিছু আসবে, আমি 2-1 দিন পরে বন্ধ করব। এই গুরু, ইউটিউব জি, গুরু শব্দ, জি। আর আমার দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। মাসুদ ভাই, আপনি যে আলোচনার প্রশ্ন করছেন আর ফরিদ ভাই যে আলোচনা করছে, এই আমার চ্যানেলটাতে মাত্র করে আসলাম এই কথাগুলি। কেন ফরিদ ভাইয়ের সাথে মিলছে আমি জানি না, তার সাথে আমার যোগাযোগ হয় না, আমি বুঝি না আসলে তার সাথে। আমার ধন্যবাদ। ভিডিও চ্যানেলে যান, ওই 20 মিনিট কথা বলে সেম কথা। এখন আমি আসি ওই কথা। আপনি এই কথাটাই বলছি যে 20 জন, আপনি বলছেন 20 জন বলবেন কিভাবে? পাকিস্তানির হলো বর্বর, আজকে চরম বর্বর। আজকে 20 জন মারছে, ওইটা বলছি। আরে ভাই, আজকে 20 জন আপনি কিভাবে বলেন? আপনি একটা ভিডিও আসছে, আপনি দেখেন কি হারে আপনার গোলাগুলি করতেছে আপনার, আর মানুষ ছোটাছুটি করছে পাহাড়ি ঘেরা রাস্তার মধ্যে। আপনি দেখেন, আপনি একটা ভিডিও ভাইরাল হয়েছে। কিন্তু ইয়ারা শুনেন, পাকিস্তানের আমাদের দেশে যখন ক্র্যাকডাউন হলো, আমাদের দেশে চিন্তা করেন ভালো করে, আমাদের দেশে কিন্তু কোনো আপনার মিডিয়াতে ওই খবরটা ঠিক মতো দেয় না। আজকে প্রত্যেকটা পেপারের হেডলাইনে আসে কি, যে পাকিস্তান কাশ্মীরে মানে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্র্যাকডাউন চালাইছে। মানে ক্র্যাকডাউন কথাটা বুঝেন তো আপনি? ওই যে আমাদের 25শে মার্চ কালো রাত্রে ক্র্যাকডাউন, ক্র্যাকডাউনকে বাংলাদেশি যদি পেপারে যদি এই আপনার শব্দটা ইউজ করে, পাকিস্তান প্রীতি বাংলাদেশের আপনার মিডিয়া তারা যদি ক্র্যাকডাউন উল্লেখ করে, তাহলে কতগুলি মরছে আল্লাহ বুঝেন, আল্লাহ জিনিসটা ওইখানে আপনি ধারণা করবেন। যদি মরে থাকে 20টা কইছে, দেখুন 50টা মরছে, আপনি খোঁজ নিয়ে দেখেন। আর এই পর্যন্ত বলছে যে 80 জন মারছে। দেখেন, আমি আমার এই ভিডিওতে বলে আসছি, যেখানে খাইবার পাখতুনের কথা বললেন, খাইবার পাখতুনে যুদ্ধ করতেছে আজকে 48 সন থেকে, 1948 থেকে তারা যুদ্ধ করতেছে স্বাধীনতার জন্য। তারা অস্ত্র সহ যুদ্ধ করছে, মুক্তিযুদ্ধ করতেছে। তারা আমাদের দেশে যেন মুক্তিযুদ্ধ সেরকম যুদ্ধ করতেছে। আর আফগানি আর কাশ্মীরের মানুষ কিন্তু যুদ্ধ করতেছে না, তারা তো নিরীহ জনগণ, তারা প্রতিবাদ করতেছে, তাদের অধিকার আদায়ের জন্য প্রতিবাদ করতেছে, তাদের রাজনৈতিক অধিকার, তাদের আপনার অর্থনৈতিক অধিকারের জন্য আন্দোলন করছে। তাদের উপরে যদি নিরীহ জনগণের উপর আক্রমণ চালায়, তারা তো অস্ত্র ধরে নাই। আপনি যদি খাইবার পাখতুনে যদি না বেলুচিস্তানে যদি আপনার অস্ত্র ধরে থাকে, তারা হলো যুদ্ধ করতেছে। আর ওরা তো যুদ্ধ করতেছে না,
তারা প্রতিবাদ করছে, তাদের অধিকার আন্দোলনের জন্য, অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে, তাদের উপরে যদি আপনার ইহা চালায়, হত্যাকাণ্ড চালায়, আর আমাদের বাংলাদেশি মিডিয়া যদি বলে ক্র্যাকডাউন, তাহলে আপনি বুঝে নেন আপনার কি ধরনের হত্যাকাণ্ড চালাচ্ছে। এতে কিন্তু বোঝা যায় আমাদের বাংলার প্রত্যেক মিডিয়াতে আসছে। আমি নিয়ে আজকে কথা বলছি, আর আমি আরেকটা বলছি, ফরিদ ভাই যেটা বলছি আমি বলছি যে আমাদের কোন মুসলিম সংগঠন এই পর্যন্ত একটা বিবৃতিও দেয় না আমাদের দেশের। অথচ আমি এটা বলছি যে কাশ্মীরে যখন আপনার কিছু আপনার সন্ত্রাসী ঘটনা ঘটে, ওইখানে মারা গেলে বাংলাদেশে মিছিল করে কাশ্মীরের, ওই যে জম্মু কাশ্মীরের লোকদের পক্ষে হইয়া। অথচ এত বড় ঘটনা করতেছে একটা টু শব্দ বলে আমাদের দেশের কোন ওই যে ধর্মীয় সংগঠন। এখন আসেন ইন্টারন্যাশনাল কথা বলে, ওআইসি তো একটা আছে 57টা দেশের ওআইসি তো কিছু বলতেছে না। অথচ আপনার ভারতের যে জম্মু কাশ্মীরে যদি কিছু ঘটনা ঘটে ওআইসি বিবৃতি দেয়। আর পাকিস্তানে যে গণহত্যা চালাচ্ছে আপনার, আমি মেনে নিলাম বেলুচিস্তান এরা যুদ্ধ করতেছে অস্ত্র সহ, সেটা আলাদা একটা ভিন্ন প্রকারের, যে যারা মারতে যায় যে এরকম পাড়ায় মারবে, এটা স্বাভাবিক। কিন্তু কাশ্মীরের যে জনগণ, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণ, তারা তো নিরীহ, তাদের অস্ত্র নাই, তাদের উপর আক্রমণ করবে কেন বলেন? তাহলে আমাদের ইন্টারন্যাশনাল মিডিয়া, আমাদের যে ওআইসি একটা বিবৃতি দেয় না, কোন মুসলিম দেশ একটা বিবৃতিও দেয় না পাকিস্তানের বিরুদ্ধে, বা পাকিস্তানকে নিয়ন্ত্রণ করার জন্য, বা পাকিস্তানকে বলার জন্য যে আপনারা এগুলি করবেন না, আপনারা আলোচনা বসে আপনার সমস্যার সমাধান করেন, এই কথা তো বলে নাই। আবার দেখেন জাতিসংঘের কথা আসি, এখন ভারতে আন্দোলন চলতেছে, তাদেরকে বলতেছে সাবধানে নিরীহ জনগণের জানমালের নিরাপত্তা চিন্তা করে আপনার করার জন্য, অ্যাকশনে যাওয়ার জন্য জাতিসংঘ থেকে বিবৃতি দিয়েছে। অথচ এনে গণহত্যা চালাচ্ছে, এটা নিয়ে কোনো বিবৃতি নাই। আমি তো একটা কথা বলছি, বেলুচিস্তান অস্ত্র সহ যুদ্ধ করতেছে, এরা তো যুদ্ধ করতেছে না ভাই, এরা তো প্রতিবাদ করতেছে। এরা তো তাদের এনে এই যে বিদ্যুৎ নাই, ইন্টারনেট টোটালি নাই, আজকে 2 মাস যাবত কোনো ইন্টারনেট কানেকশন নাই। বর্তমান সময়ে ইন্টারনেট কানেকশন ছাড়া কোন দেশ চলে না। বিদ্যুৎ নাই, ঔষধ নাই, বা নিত্য প্রয়োজনীয় খাবার নাই, মানে তারা অনাহারে অর্ধাহারে আছে। ভারতের কাছে আবেদন জানাইছে, ভারত এখন পর্যন্ত মানে অফিসিয়ালি কোনো সাহায্য করে নাই। তারা এটাও চাইছে সীমান্ত খুলের জন্য, কতটুকু বিপদে পড়লে সীমান্ত খোলার জন্য বলছে। আমাদের দেশ যখন ওই যে মুক্তিযুদ্ধের সময় যে বিপদে পড়ছিল, সেম বিপদে আছে ওই যে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণ। আমাদের এখানে যদি ওই সময় কাঁটাতারের বাড়া থাকতো, ভারত যদি ওই সময় ব্যারিকেড দিত, তাহলে কত লাখ লাখ লোক মন লইলে আরো আপনি চিন্তা করতে পারতেন না। সীমান্ত খেলা ছিল, জঙ্গলে ফঙ্গলে যে যেভাবে পারে ইন্ডিয়াতে পালাই গেছে। এখন এই কাশ্মীরের ওই জনগণও কিন্তু এটা চাচ্ছে ভারতের কাছে যে আমাদেরকে মানবিক সাহায্য হিসাবে আমাদের দেন, আর আপনাদের সীমান্তটা খুলে দেন। কারণ তারা যে গণহত্যা চালাচ্ছে, আজকে 1-1.5 মাস আগে কিন্তু এটা বলছে যে সীমান্তটা খুলে দেওয়ার জন্য। কতটুকু বিপদে আছে ওই এলাকার জনগণ, ওইটা তো ধরেন মিডিয়াতে আসে না। শুধু ভারতীয় কিছু মিডিয়া, বিশেষ এনডিটিভি যেটা আছে, তারাই কিছু মিডিয়াতে আপনার সংবাদ দেয়। ওইটা বাংলাদেশের ওই আমাদের পেপার পত্রিকা ওই খবরটা প্রচার করে। এই পর্যন্তই বাজার রয়টার্স মাঝে মাঝে আপনার কিছু সংবাদ দিচ্ছে। এখন ওই কাশ্মীরের যে নেতারা, তারা কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে চাইছে, সাহায্য চাইছে, যে আমাদের উপরে এই নির্যাতন করতেছে, এটা আপনারা দেখেন, এবং এটার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তারা আহ্বান জানাইছে। এখন যেটা জিনিস হচ্ছে, জিনিসটা কতটুকু আন্তর্জাতিক মিডিয়া আসবে বা না আন্তর্জাতিক সহযোগিতা আসবে, সেটা আমরা বুঝতে পারতেছি না। কারণ ওই কাশ্মীরের জনগণের পক্ষে এই পর্যন্ত কেউ কথা বলতেছে না। ভারত একটু মাঝে মাঝে 2-1টা কথা বলে, ওইভাবে জোরালো বলতে আসে না। আর বললাম না, কোনো মুসলিম কান্ট্রি কথা বলতেছে না, অন্যান্য দেশ তো বলতেই আসে না। তাহলে সেই ক্ষেত্রে আপনার তাদের উপরে যে গণহত্যা চালাচ্ছে, এটা তো আসলে আমরা কতটুকু কিন্তু আন্দাজও করতে পারছি, অনুমানের কথা বলতেছি, অনুমান করে। কারণ কিছু ভিডিও ফুটেজ আসতেছে না যে ঠিক না, একটা ভিডিও আসছে কিন্তু আপনি তো দেখাইছেন হলো একটা স্টিল ছবি, একটা ভিডিও আছে, দেখেন আপনি গোলাগুলি করতেছে, দেন এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, থাম দাম গুলি করতেছে, আর মানুষ ছোটাছুটি করতেছে পাহাড়ের পাদদেশে, এটা রাস্তার নিচে পাহাড়ের পাদদেশে এই ভিডিওটা আসছে। এটা কিন্তু দেখলেই বোঝা যায় কি অবস্থা করতেছে। যাক, আমরা আসলে মানে যতটুকু পাচ্ছি, তবে এটা নিশ্চিত এখানে গণহত্যা চালাচ্ছে বাংলাদেশের মতন। বাংলাদেশের মিডিয়া যেহেতু স্বীকার করে আছে ক্র্যাকডাউন, সুতরাং এখানে বোঝাই যাচ্ছে কি হচ্ছে। ধন্যবাদ। জি রফিক ভাই, আপনাকেও ধন্যবাদ। ফরিদ ভাই, রফিক ভাইয়ের আলোচনায় তিনি যেটা বললেন, নিরস্ত্র কাশ্মীরিদের উপর গণহত্যা চালাচ্ছে, নিরস্ত্র, তারা সেখানে যুদ্ধ করছে না, তাদের যুদ্ধ করার মতো অস্ত্র নেই। যেমনটা 1971 সালের 25শে মার্চ রাতে বাংলাদেশের উপর গণহত্যা চালিয়েছিলেন, ঠিক তেমনটাই করছে সেখানে, যার নাম দেওয়া হয়েছে ক্র্যাকডাউন। মিডিয়া বলছে ক্র্যাকডাউন, এমনকি বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট টিভিতে এই ধরনের হেডলাইনে করেছে, আরো কিছুতেও এই সেম হেডলাইন করেছে। ফরিদ ভাই 2-3 মিনিট যদি এই বিষয়ে একটু বলেন। ওরা নিরস্ত্র,
পাকিস্তান কবে নিরস্ত্র মানুষ ছাড়া কারোর মুখোমুখি হয়ে হতে পেরেছে এই মুরত তাদের আছে? পাকিস্তান সারা জীবনে নিরস্ত্র মানুষের উপর হামলা করেছে। ওরা জিততে পেরেছে কোনোদিন কোনো যুদ্ধে? ওরা ব্ল্যাক সেপ্টেম্বরে নিরস্ত্র ফিলিস্তিনিদের মেরেছে, ওরা ৭১-এ নিরস্ত্র বাঙালিদের মেরেছে, ওরা ৭৫ বছর যাবৎ ৭০ বছর যাবৎ মেরে আসছে নিরস্ত্র বালুচদের, এখন বালুচরা রুখে দাঁড়িয়েছে। যে কাশ্মীরকে তারা বললো তাদের কাশ্মীর নাকি শাহরগ, এই কাশ্মীরের স্বাধীনতার জন্য তাদের কলজা হাইটা যায়, সেই কাশ্মীরেও তারা নিরস্ত্র মানুষের উপর হামলা করেছে। এরা তো এদের ইতিহাসই তো নিরস্ত্র, ওদের মুরদ আছে যুদ্ধে জিতার। ওই যে আফগানিস্তানে হামলা করে, আফগানিস্তানের আকাশে ওদের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই, সেখানে বিমান হামলা করে, মুরদ থাকে নিজ দিয়ে যাক দেখি। ওরা তো নিরস্ত্রের উপরে হামলা করে, এছাড়া ওদের কোনো যোগ্যতা নাই। এই পাকিস্তানটা হচ্ছে দক্ষিণ এশিয়ার জন্য অভিশাপ আর পৃথিবীর জন্য পাপ। তার জন্য আজকে এই মানুষগুলো মারা যাচ্ছে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, মানবাধিকার কর্মী, বাম সাম আর ইসলামী জজবা এখন আর জাগে না। যাই হোক, ভালো হয়েছে এই কাশ্মীরের এই ঘটনায় ফাইনালি প্রমাণ হয়ে গেছে এই দেশে মানবাধিকার, এই উপমহাদেশে মানবাধিকার এবং ইসলামী জজবা আসলে পাকিস্তান প্রেম, এর বাইরে তারা যেতে পারবে না। তো জনগণ এগুলো দেখতেছে, এগুলো হিসাব একদিন সবার সামনে দিতে হবে, এই সংস্থাগুলোকেও, সব পাকিস্তান সরকারকেও। পাকিস্তান ভেঙে যাবে, পাকিস্তান আর টিকবে না, ভেঙে খান খান হয়ে যাবে। ভেবেছিলাম এক টুকরা হবে, এখন দেখি কয়েক টুকরা হতে যাচ্ছে। জি, ধন্যবাদ। জি ফরিদ ভাই, আমার ভাইকে মারতেছে বাঁচান, হবিগঞ্জে সার্জিস আলমের আকুতি। ইত্তেফাক হেডলাইন করেছে, আমার ভাইকে মারতেছে বাঁচান ভাই, হবিগঞ্জে সার্জিসের আকুতি। সার্জিস আলম ওদের গাড়ি বহরে হামলা করেছে, সার্জিস আলমকে অবরুদ্ধ করে রেখেছে। অভিযোগ ছাত্রদল যুব দলের বিরুদ্ধে, ঘটনা জুলাই মাসে চলছে। এ বিষয়ে যদি একটু মন্তব্য করেন ফরিদ ভাই। শোনেন, কেউ যদি অন্যের জন্য গর্ত ঘুরে, সেই গর্তে কিন্তু শেষে নিজেও পড়ে, এরকম একটা প্রবাদ আছে। অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেও পড়তে হবে। এই যে আমার ভাবির পোলা সার্জিস মলম, তারপরে পেটক্যান নাহিদ ইসলাম, তারপর আমার ভাবির পোলা আর আছে কালাপাড়া, দাঁড়িয়ালা একটা আছে না, কি যেন নাম, পাটোয়ারি নাকি ফাটোয়ারি, না কি আর যেন নাম, কি যেন নাম ভুলে গেছি। তো আমার ভাবির পোলারা এতদিন মব করেছে, মানুষকে যেখানে ইচ্ছা সেখানে পিটিয়েছে, ঘরে পিটিয়েছে, বাইরে পিটিয়েছে, জেলের ভিতরে মেরেছে, জেলের বাইরে মেরেছে, আদালত চত্বরে মেরেছে, কিছুই তো এখনো শুরুই হয় নাই। এই ওয়াকার বাহিনী আর ভাবির পোলাদের মামুরা থাকতে যেভাবে উষ্টা গুতা খাইতেছে, কেবল তো শুরু, কিছুই তো হয় না এখনো। পাবলিকের ওই যে গাল ফলাম তারেক বলছে না, পাবলিকের ফুটবলের মতো সরাবে। আমি বলে আসছি তো যে শুধু ওয়াকারকে ফিরে যেতে দেখেন না, আমার ভাবির পোলাদের এই ৬ এমপি হয়েছেন অনুরুদ্ধ আসরের, রাস্তাতে হাঁটতে পারবে না, রিক্সাওয়ালা এদের জুতা মারবে, হকারেরা এদের লাথেবে, উষ্টাবে, ফুটবলের মতো সরাবে। বিএনপি লাগবে, ছাত্রদল লাগবে। আমি বহুবার বলেছি যে ছাত্রদল বিএনপি যেদিন এদের আজকারা দেওয়া বাদ দিবে, এদের হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না, জামাতকে খুঁজে পাওয়া যাবে না। আপনারা কেউ অনেকেই দেখি জামাতের অনেক ক্ষমতাধর মনে করে, না, দিন শেষে জামাতের আশ্রয়স্থল ওই বিএনপি, দিন শেষে। এবং দেখবেন সামনে আরো কি কি ঘটে, এদের পরিণতি ভোগ করতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে। যারা পালায় যাবে তারা তো যাবেই, কিন্তু যারা দেশে থাকবে, এই পাবলিক শুধু ক্ষমতার পরিবর্তন লাগবে না, শুধু সেনাবাহিনীকে শুধুমাত্র বেড়াকে ফিরে যেতে দেন। এই বিএনপির আমলেই এই ডিসেম্বর আগে দেখেন এরা কয়বার করে উষ্টা খায়, পাবলিক ওরা কিভাবে ফুটবলের মতো সরায়। এগুলো তো শুরু, পাপে বাপকে ছাড়বে না, ধরবে এদেরকে। ফরিদ ভাই, যুবদল ছাত্রদল কেন আক্রমণ করবে? যুবদল ছাত্রদলের কি প্রতিদ্বন্দ্বী সার্জিস আলমরা বা এনসিপিরা বা সমকক্ষ? দল আমি তো মনে করি বিএনপির এখানে আক্রমণ করার দরকার কি, যুবদল ছাত্র দরকার কি? এরা সারা দেশে মিলে তো এরা ৫০০ হবে না, কারণ এদেরকে অনুরোধের আসরে এমপি আইনে বানায় দেওয়া হয়েছে শোপিসের মতো। আওয়ামী লীগ বা বিএনপির একটা ওয়ার্ডে যত লোক আছে সারা বাংলাদেশে ভাবির পোলাদের আছে নাই। ছাত্রদল এদের ওই কি ওই রাস্তার কচু পশ্চাৎ দেশে ডলার দরকার ছিল না, পাবলিকের হাতে ছেড়ে দেখ, পাবলিকই বুঝবে এদের কি করবে। শুধু পাবলিকে ছাত্রদল ভেটোটা দিলেই হবে, দেখবেন এদের কি হবে। ছাত্রদল এদের পেটাইছে যদি সত্য হয়ে থাকে, তাহলে তো এদের ইজ্জত বাড়ছে, ইজ্জত তো কমে নেই। এদের আমার ভাবির পোলাদের এই ন্যাশনাল কটকটি পার্টি, এদের তো ইজ্জত বাড়ছে আমার মনে হয়। ছাত্রদল এদের পেটাইছে, ইজ্জত বাড়ছে না, কারণ এরা তো
লাথি উষ্টা খাবে সাধারণ মানুষের, কোন সংগঠিত রাজনৈতিক দলের না। এদের কপালে আরো শনি আছে, দেখতে পারবেন আমার ভাবির পোলাদের। শুধু বেড়াকে ফিরে যেতে দেন, বেড়াকে শুধু সেনাবাহিনী ফিরে যেতে দেন। আমি বারবার এটা বলেছি। জি, ধন্যবাদ। ফরিদ ভাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর একটা ঘটনা। সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস, রাকসুর জিএস, দুজন ছাত্রকে প্রচন্ড মারধর করেছে। তারপর মামলা হয়েছে ওই যারা মার খেয়েছে তাদের নামে, এবং তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে। এটা এখনো কি ইউনূসের সময় আমরা এমনটা দেখেছি? এই ঘটনা ঘটেছে। আবার গতকাল আমাদের হোম মিনিস্টার বলেছেন আইন শৃঙ্খলার উন্নতি না হলে দেশে বিনিয়োগ আসবে। এখন আইন শৃঙ্খলা আসলে উন্নতির করার মতো সরকারের কি আদৌ কোনো সদিচ্ছা আছে? এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা একটু যদি দেখেন। আবার এটাকেও আপনি জুড়ে দিতে পারেন যে সার্জিস আলমদের উপরে হামলা, যেটা অভিযোগ ছাত্রদল যুব দলের বিরুদ্ধে, আইন শৃঙ্খলাটা আসলে অবনতিটা ঘটাচ্ছে কারা? এখন 19 ঘর পাড়া 20 ঘরই তারা আইন শৃঙ্খলার অবনতি করে কারা, এটা তো খুঁজে পাইতেছি না। তারাই তো সব জায়গায়, সরকারি দলেও তারা, বিরোধী দলেও তারা, অনুরোধের আসরে স্বতন্ত্র এমপিও তারা। এখানে কার উপরে দোষ দেয়? এই আমাদের মুসলেখা স্বরাষ্ট্রমন্ত্রী। এই কথাটা তো আমরাই বারবার বলে আসছিলাম, আপনার চ্যানেলও বলেছি, যে যেই দেশে আইন শৃঙ্খলা ঠিক থাকে না, আইন শৃঙ্খলা অবনতি ঘটে, সেই দেশে কেউ বিনিয়োগ করবে না, কোনো পাগলেও না। এটা তো আমরা বলে আসছি। তখন আমাদের বলা হইলো আমরা ভারতের দালাল, আওয়ামী লীগের দোসর। এখন তাহলে কি এই আমাদের মুসলেখা স্বরাষ্ট্রমন্ত্রী কি আওয়ামী লীগের দালাল হয়ে গেল, ভারতের দোসর হয়ে গেল, শেখ হাসিনার দোসর হয়ে গেল? আমরা তো এটা বারবার বলে আসছি, এই কথাটাই তো বলি। আর আপনি যেটা বললেন, যদি সদিচ্ছা থাকতো, হোম মিনিস্টারের সদিচ্ছা থাকলে যে ছেলেগুলোকে মারা হলো, ওরা গেল জেলে, যে মারলো তার কিছুই হলো না। আহা, এই জন্য তো প্রবাদ আছে, উদুর পিন্ডি বুদুর ঘাড়ে। এটি তো বাংলাদেশের রাজনীতি। মানে যে মাইরও খাইলো, জেলেও গেল। আর যে শিবিরের জঙ্গি আম্মার বুক ফোলায় সিনা টান করে ঘুরতেছে, ভালো করেছে। যেহেতু আইন আদালত কাজ করতেছে না, জনতার আদালতে আম্মারদেরও বিচার হবে, আম্মারদের মামুদের ওয়াকারেরও বিচার হবে, আম্মাদের বাপ ইউনুসেরও বিচার হবে, আম্মারদের খালাতো ভাই ভাবির পোলাদেরও বিচার হবে। গণ আদালতে এদের বিচার করবো আমরা, যদি আমরা বেঁচে থাকি। এই আমরা মরে গেলেও সমস্যা নাই, বাংলার জনগণ এদের বিচার করবে গণ আদালতে। এই সমস্ত জঙ্গিদের, এই শিবিরের জঙ্গিদের। স্বরাষ্ট্রমন্ত্রী পারে নাই, স্বরাষ্ট্রমন্ত্রী তো পারবে না, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী এদের কাঁধে চড়িয়ে তো ক্ষমতা এসেছে। বিএনপিরা তো বলেই দিয়েছে তারা দুই বাপের এক পোলা। সারা জীবন শুনে এসেছি যে এক বাপের দুই পোলা হয়। এই প্রথম আমরা শিখলাম যে দুই বাপের এক পোলা হয়, সেটা হলো শিবির আর ছাত্রদল, বিএনপি আর জামাত। তার জন্য তো তাকে আম্মারকে ধরবে না, ধরবে যাকে মেরেছে তারাই। এটা ইতিহাস হয়ে থাকলো, জনগণ দেখলো, পৃথিবী দেখলো। এবং এর বিচার গণ আদালতে হবে। এই আম্মারেরও বিচার হবে, এই স্বরাষ্ট্রমন্ত্রীরও এই ফাত্রা বক্তব্যের কারণে তার গণ আদালতে বিচার হবে এই বাংলাদেশে একদিন। যেহেতু তারা আদালতকে কাজ করতে দিচ্ছে না, গণ আদালতে বিচার করাতে হবে, জনগণের বিচার করবে, কোনো সন্দেহ নেই। এই জামাতের বিচার গণ আদালতে হবে, যেটা জাহানারা ইমাম, শহীদ জননী জাহানারা ইমাম শুরু করেছিলেন। এইবার আমরা এটা বাস্তবায়ন করবো, আর আদালতের উপরে ভরসা করবো না। গণ আদালতে বিচার হবে, গণ আদালতে এদের রায় কার্যকর হবে, আর ছাড় দেওয়া হবে না। ফরিদ ভাই, আরেকটা মূল আলোচনা আছে, সেটা হলো হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে হবিগঞ্জের বিউটি রানী পাল, প্রধান শিক্ষিকা ওখানকার একটা প্রাইমারি স্কুলের। তিনি শ্রাবণের মেঘগুলো উড়ে গেল আকাশে, এরকম একটা 90 দশকের একটা ব্র্যান্ডের গান, যেটা আমরা আমাদের ছোটবেলায় শুনতাম। ওই গানটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে তিনি নেচেছেন বলতে এটাকে নাচা বলা যাবে না, অনেকটা ওই রকমই, বাট এটাকে অশ্লীল ট্যাগ দিয়ে ওনাকে ট্রোল করা হয়েছে। এ নিয়ে তার পক্ষে দাঁড়িয়েছে টোটাল শিক্ষক সমাজ, এমনকি সাধারণ মানুষ পর্যন্ত সোশ্যাল মিডিয়া তার পক্ষ হয়ে দাঁড়িয়েছে। এবং অনেকগুলো রয়েছে, যেমন একটা হেডলাইন দেখাই আপনাকে, আঁচলে বিপ্লব, সুরে দাবানল, শ্রাবণের মেঘে এবার গর্জনের ভাষা, ভিক্টোরিয়া পাল। তারপর শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ফার্স্ট ক্লাস বিউটি পাল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স, মাস্টার্স, ফার্স্ট ক্লাস, ফার্স্ট। কিন্তু তিনি গ্রামের একটা ছোট্ট প্রাইমারি স্কুলে পড়ান।
তাকে নিয়ে কেন ট্রোল করা হলো এবং ট্রোলের বিপরীতে প্রতিবাদের বন্যায় কেন ভেসে গেল? হঠাৎ করে কি আমাদের সমাজে কোথাও একটা টান পড়েছে, একটা প্রতিবাদী হয়ে উঠছে মানুষ? আপনার কি মনে হয়? বিউটি রানী পাল অন্ধকারের মধ্যে আশার আলো জাগিয়েছে। তার এই কাজটার মধ্য দিয়ে আমরা যে আশাহত হয়ে গেছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম, তিনি আমাদের সাহস জুগিয়েছেন। তার ছোট্ট একটা রিলে, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, এই একটা গানের রিল, এই বিউটি রানী পাল তিনি প্রতিবাদ করে। দেখেন, মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম যে কত শক্তিশালী, রাজপথের চাইতে কোনো অংশে কম নাই, বিউটি রানী পাল প্রমাণ করে দিয়েছে। দেখেন, সাথে সাথেই আমরা ভেবেছিলাম আমাদের দেশটা মৌলবাদীদের খপ্পরে চলে গেছে, কিন্তু না, বিউটি রানী পাল ছোট্ট একটা রিল দিয়ে প্রমাণ করে দিলেন, এবং তার পক্ষ নিয়ে দেশের জনগণ প্রমাণ করে দিল এই দেশে মৌলবাদীদের স্থান নাই, এই দেশে সঙ্গীত বিরোধীদের স্থান নাই। যারা তার এই গান নিয়ে ট্রল করেছে তারা হলো সেই মাদ্রাসার বলৎকারের পক্ষের লোক, তারা সঙ্গীত বিরোধী লোক, তারা শিল্প বিরোধী লোক, যারা মানুষের সুকুমার সকল সৃষ্টি বিরোধী লোক, তারা বিউটি রানী পালের সমালোচনা করেছে, ট্রল করেছে। তোরাই কে আর করবো আমরা? বরং আমরা দেখলাম যে তিনি একটা, বলতে গেলে তিনি এই বাংলাদেশ থেকে সঙ্গীত হারিয়ে গিয়েছিল, এই বাংলাদেশ থেকে সুকুমার প্রবৃত্তি হারিয়ে যাচ্ছিল। বিউটি রানী পাল আমাদের সেই আশার আলোটা জ্বালিয়ে দিলেন। বিউটি রানী পালকে স্যালুট, তিনি যে কাজটা করেছেন সারা বাংলাদেশে আমি অবাক হয়ে গেছি। গ্রামের শিক্ষক, ছাত্র ছাত্রী, শিক্ষিকারাও তার পক্ষ নিয়েছে। এটা আমাদের জন্য একটা ভালো দিক, শুভ সূচনা। অর্থাৎ আমরা যে ভয় পেয়ে গিয়েছিলাম যে এই মৌলবাদীরা বিরোধী দলে চলে গেছে, মৌলবাদীদের কাঁধে ভর করে সরকারি দলে সরকার হয়েছে, তাহলে দেশটা বোধহয় মৌলবাদীদের খপ্পরে চলে গেল, সঙ্গীত বিরোধীদের, নৃত্য বিরোধীদের, সুর বিরোধীদের কাছে চলে গেল। আমরা ভেবেছিলাম অসুরের কাছে। সর্বোপরি সংস্কৃতি যেটা, জি জি জি, তো আমরা আশার আলো জাগিয়েছেন বিউটি রানী পাল, তাকে স্যালুট জানাতে হয়। তিনি একাই, তিনি আপনার ওয়ান ম্যান আর্মি। প্রথম দিকে একটু স্মরণ করাই, প্রথম দিকে তার বিরুদ্ধে একটা তদন্ত কমিটি হয়েছে। ওই যে ইউনুসীয় শাসন আমলে যেভাবে হতো, হ্যাঁ, ইউনুসী শাসন আমল হলে নিশ্চিত তার চাকরিটা থাকতো না, নিশ্চিত থাকতো না। এরপরে মুসলিম সরকারের প্রথম শিক্ষা প্রতিমন্ত্রী তিনি বলেছিলেন যে গান তো গাইতেই পারে, যে তিনি চাকরির বিধিমালা লঙ্ঘন করেননি। হ্যাঁ, উনি একটা গান তো গাইতেই পারেন, গান গাওয়া তো কোনো দোষের না, অপরাধ না। এটা উনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন। ঠিক তারপরেই তদন্ত কমিটিটা কিন্তু থেমে গেছে, তারা আর তদন্তের দিকে যায় না। এরপর সোশ্যাল মিডিয়ায় যে ঝড়টা উঠলো, শুধু সোশ্যাল মিডিয়া না, সোশ্যাল মিডিয়ার পরিস্থিতি বুঝে আমাদের মেইন স্ট্রিম মিডিয়াও কিন্তু এরপর লেখা শুরু করে দিয়েছে। সোশ্যাল মিডিয়া, আমি দুঃখিত ইন্টারাপ্ট করার জন্য, সোশ্যাল মিডিয়া যে একটা শক্তিশালী জায়গা আবারও প্রমাণ করেছে বিউটি রানী পাল। এই সোশ্যাল মিডিয়ায় যখন মানুষ তার পক্ষে চলে গেছে, তখন মেইন স্ট্রিম মিডিয়া ওই হেফাজতের ভাষায় কথা বলে নাই, জামাতের ভাষায় কথা বলে নাই, জঙ্গিদের ভাষায় কথা বলে নাই। যদি সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ পক্ষ না নিত, তাহলে একে কিন্তু চাকরিটা চলে দিয়ে ভারতের দালাল, ইসকনের দালাল বলে ঘেটি ধরে পিটাই করে দিত, জেলও হইতে পারত, মেরেও ফেলতে পারত। ফরিদ ভাই, একটা পরিবর্তনের হাওয়া আমরা দেখতে পাচ্ছি। আমি আবার আপনার কাছে আসব, আমি রফিক ভাইয়ের কাছে একটু যাই। রফিক ভাই, নিশ্চয়ই বিষয়টা আপনার নজর এড়ায়নি, বিউটি রানী পালের বিষয়টা। আমরা হঠাৎ করে আমাদের দেশে মানুষের, ইয়াং জেনারেশনের কথা বলছি, জেনজির কথা বলছি, সবাই কিন্তু বিউটি রানী পালের পক্ষে দাঁড়িয়েছে। যেটা আমরা দেখেছি একদম বন্যার স্রোতের মতো শুধু প্রতিবাদ আসছিল, এবং শিক্ষিকারা, সারা দেশের শিক্ষিকারাও ওই সেম গান দিয়ে সেম ওই রকম ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়েছে প্রতিবাদ স্বরূপ। এটা কিন্তু মানুষ কি দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরেই এই সাহস পাচ্ছে? আর না হলে তো বিউটি পাল একা হয়ে যেতেন। রফিক ভাই, সংক্ষেপে শুনেন মাসুদ ভাই, বিউটি পাল কিন্তু প্রথম দিক দিয়ে একাই হয়ে গেছিল, বুঝতে পারছেন? এটার বিরুদ্ধে কিন্তু অলরেডি মৌলবাদীরা কিন্তু কথা শুরু করে দিয়েছিল যে টিকটকার হিসাবে, অশ্লীল হিসাবে তাকে আপনার উপস্থাপন করার চেষ্টা করছে। তা আমি আসলে এত কিছু দেখি না, আমি তার একটা সাইট দেখছি, একটা ভিডিও। তো এটা তো খারাপ কিছু না ভাই, এটা তো সাধারণ, একদম সুন্দর, তার
কাপড় চোপড় সুন্দর করে আপনি সে মানে কোনো মানে অশ্লীলতা নাই। হঠাৎ করে এই জিনিসটা আসার পরে তদন্ত কমিটি গঠন হলো, এটাও আমরা দেখছি। তদন্ত কমিটি গঠন যখন হয়েছে তখন কিন্তু ওই যে আপনার ওই যে হুজুররা মানে এই যে একটা শ্রেণী, তাদের মধ্যে তখন 2 ভাগ আছে, এখন 2, 3 ভাগ 4 ভাগ আছে। এখন আমরা আর ওইভাবে ইয়া করবো না, এক ভাগ একসাথে বলবো না। তাদের মধ্যে কিন্তু কুত্তা কামড়ি লাগে আছে। একটা এক পক্ষরে কুত্তা হয়ে ডাকতেছে, আরেক পক্ষরে ডাকতেছে ওই যে মানে যা কুত্তা কুত্তি এরকম মানে গালাগালি করতেছে, 2 পক্ষই কিন্তু গালাগালি করতেছে। এটা এখন আমাদের গালাগালি করা আমাদের বলার দরকার না। ফরিদ ভাই তো এতদিন বলতো ওই যে মৌলবাদী কইলে বলে দিই, এরা কিন্তু এখন 2-3 ভাগ হয়ে গেছে। ফরিদ ভাই খবর দিয়ে দিলাম আপনাকে। এরা এখন কারে কে কামড়াইবো এটা মনে করে যে বোঝা মুশকিল, কে যে কোন পক্ষে কে কারে কামড়াইতেছে এখন বোঝা মুশকিল। একে নাস্তিক কয় না কুত্তা কইয়া আপাতত সম্বোধন করছে, বুঝেন নাই? তো ওইখানে এরা অলরেডি শুরু করে দিয়েছিল বিউটি পার্লারের বিরুদ্ধে তদন্ত কমিটি হয়েছিল। তবে কেন জানি প্রতিমন্ত্রী কি ভুল করে ফেললো না কি করে ফেললো আমি বুঝলাম না। হঠাৎ করে বললো যে এটা তো কোনো খারাপ কিছু না, সাংবাদিক সম্মেলনে মানে ওই যে প্রশ্ন এইটা ইয়ার কারণেই পরে ওই মানে পুরা আওলা হয়ে গেছে, আবার পুরা ভাইরাল হয়ে গেছে। তার পক্ষে মনে করেন যে একদম সামাজিক যোগাযোগ মাধ্যমে একদম তোলপাড় শুরু হয়ে গেছে। না হয় যে ফরিদ ভাই বলছিল যেটা ওই যে আমি একটা ভয় পেয়ে গেছিলাম যে এই মেয়েটার হয়তো চাকরি চলে যাবে, কারণ এরকম রেকর্ড কিন্তু অনেকগুলি আছে। একটু পাইলেই আপনার হিন্দুর আবাস পাইলেই ইসকন মারিয়া দেয়। ইসকন যে কোথায় কামড় দিছে, কোন জায়গায় যে চিমটি মারছে এটা আমরা বুঝি না। একদিকে রফিক ভাই একদিকে শিক্ষক, আরেকদিকে গান, আরেকদিকে একটু হালকা নাচ, শাড়ি পরে একজন শিক্ষক হয়ে এটা না বলবে না তার চেয়েও বড় বিষয় হলো তিনি সনাতনী হিন্দু। এই তো আমি বলি আপনাকে, ওইটাই বলছিলাম। এই যে ইসকন বইলা কিন্তু জবাই করে ফেলছিল, কিন্তু ইসকন বইলা কিন্তু প্রকাশ করে ফেলছিল, কিন্তু তাই কিন্তু গেছিল কিন্তু সোশ্যাল মিডিয়ার ইয়ার কারণে সে টিকে গেছে গা, বেঁচে গেছে গা। কারণ হলো দেখেন ওই কি জানি নামটা এই মুহূর্তে মনে হচ্ছে না, ফরিদপুরে বুঝছেন একটা হিন্দু লোক কি জানি নামটা বলেছে আছে, ওই ইসলামের নবীকে নাকি আমাদের নবীকে নাকি অবমাননা করছে, কি জানি বলছে না বলছে, ওই জন্য ওইটা সূত্র ধরে তারা জেলে ঢুকাই দিচ্ছে। এখন ওদের যে ধর্ম, এই যে ধর্মীয় যে ইয়ে আছে ওই যে রামের ছবি দিয়া জুতা পিটা করলো, এই করলো সেই করবো, মানে অশ্লীলতার কোনো শেষ নাই। ওটা তাদের ধর্মের অবমাননা হয় না? ওইটা হ্যাঁ, ওইটা হলো অন্য ধর্মকে যখন আমরা ব্যাচ্যুতি করি, আমি যদি এইভাবে বলি কথাটা, তাদের ধর্ম অনুভূতিতে কি লাগে না? তাদের অনুভূতি নেই, তারা কি কাঠ, তারা কি নির্জীব? আমার তো এই কথাগুলি। ওই যে ছেলেটা দেখেন ওই যে আপনার ওই ওইখানে যে আরেকটাও বলে, এই যে আমাদের এখানে প্রায় ওই যে গত লাইভে একজন বারবার করে কমেন্ট করছিল আমাদেরকে কেন কাফের বলা। এই যে কাফের মাইকে রেকর্ড করে এই যে কে কাফের কে কি, এটা কি এইভাবে বলার বিষয়? অন্যদের কি গায়ে লাগে না? অন্য ধর্মের মানুষদের গায়ে লাগে না যে আমাদেরকে এগুলো বলছে? তাহলে আমরা কি পৃথিবীতে কি একা? মানে পৃথিবী একদিকে, আমরা অন্যদিকে নাকি? অন্যদিকেই তো আমাদের, আমরা অবশ্যই অন্যদিকে চলে গেছি। আপনি আর কিছুদিন অপেক্ষা করেন, এইভাবে যদি থাকে। বারবার বলতেছি না, শুনেন, সমস্ত কিছুর মূলে হলো আপনার বিজনেস। ওই যে লাফালাফিও করেন, কাটাকাটি কেন ফাল মারেন, এই করে সবকিছু বিজনেস। বিজনেসে কিন্তু গতি কিন্তু অলরেডি নিম্নমুখী, কঠিন ভাবে নিম্নমুখী। একটা এত আস্তে আস্তে না, কিন্তু ব্যাপক ভাবে আপনার নিম্নগামী। আমি কিন্তু বহুত আগে বলছিলাম, বহুত দিন আগে আপনার টকশোতে বলছি যে এই যে ইসলাম নিয়ে এই যে হিন্দু বিদ্বেষ, এই যে অন্য ধর্মের কে টোটাল 800 কোটি মানুষের মধ্যে 225 কোটি হলো মনে করেন মুসলমান, এরা ছাড়া সব হলো জাহান্নামী, কাফের, নমরুদ, যা আছে সব। ওই যে একটা জিনিস প্রপাগান্ডা যে ছড়াইতেছেন আপনার সারা বিশ্বে, সারা বিশ্বের মানুষ কিন্তু এই আপনার বাংলা বুঝে তারা অটো ট্রান্সলেট হয়ে যায়। সুতরাং তারা আপনারা কি বলতেছেন তাদের বিরুদ্ধে, এটা কিন্তু ভালো করে বুঝতেছে। সুতরাং এমন ভাবে কলকাঠি নাড়বো, আমি বলছিলাম অনেকদিন আগে যে ভারতের সাইল বোঝা মুশকিল, এমন কিছু কাজ আস্তে আস্তে করবে, মানে আমাদের দেশকে মৌলবাদী ট্যাগ দেওয়ার প্রায় কাছাকাছি চলে গেছে। পাকিস্তান যেন আপনার মৌলবাদী পুরা আপনার জঙ্গি ট্যাগ অলরেডি সারা বিশ্বের ট্যাগ হয়ে গেছে গা, ওইরকম আমাদেরটাও কাছাকাছি নিয়ে পৌঁছাইতেছেন আপনারা, আমরা নিজেরাই। সুতরাং আমাদের অবস্থানটা খুব তাড়াতাড়ি বুঝবেন, লাফালাফি সম্বদ্ধ হয়ে যাবো। আরেকটা জিনিস বলি, একটা ছেলে, ওই যে একটা ছেলে দেখেন, ওই যে রমনা এই যে এখানে পার্কের এনে ওই যে আপনার সৌরাদ্দু উদ্যানে, রফিক ভাই কথা যখন তুলছেন তো এই প্রসঙ্গেই বলি। হ্যাঁ, এটাই বলতেছি, এটাই বলতেছি, এই ছেলেটার কথা বলতেছি আপনি। বলুন আপনি, এই দুজনেই কিন্তু দুজনের পক্ষেই পুরো দেশ এই মুহূর্তে। হ্যাঁ, এই ছেলেটা কিন্তু প্রথম ওরে কিন্তু হিন্দু বানাইতে এসেছিল। ওই এক হুজুর আছে না, ওই হুজুরে সে
যে তর্ক বিতর্ক শুরু করলো তার সাথে, তারা বলছে "এই, তুমি না, না, মিয়া না, ঘটনাটা হিন্দু।" কি ঘটছিল সেখানে? মূলত ঘটনাটা কি যে ঘটছিল? ঘটনাটা হলো এখানে শুনে, এখানে একটা মসজিদ বানাইছে, ওই একটা গাঁজাখুর এখানে মসজিদ বানাইছে, বানানোর চেষ্টা করতেছে, অলরেডি করছে, মানে তাবৎ সরোয়ার্দী উদ্যানে। কিন্তু সরকার, হ্যাঁ এটা সরকারি জায়গা, সরকারি জায়গা কিন্তু মসজিদ হয় না, হবে না, সরকার থেকে সরোয়ার্দী পারমিশন উদ্যানে। নিতে হবে, সরকার থেকে অনুমোদন নিতে হবে, হ্যাঁ তাইলে মসজিদ হবে, না হলে তো মসজিদ হবে না। এখন ওইখানে এটা ভাঙতে গেছিল ম্যাজিস্ট্রেট, ওইখানে কেউ কেউ বাধা দিছিল, ওই ছেলেটা ওইখানে ছিল, বুঝতে পারছেন? তো ওই ছেলেটা আবার না, বলছে না, যে না, এখানে কেন না, মসজিদ রফিক হবে, ভাই, বিষয় এটা না, তথ্যগত ভুল আছে আপনার। তথ্যগত ভুল আছে। ওইখানে কিরকম? ঘটনাটা হচ্ছে, ওইখানে ওই মসজিদ ওরা বানাইছে, ওরা ট্রিপল দিয়া অন্যভাবে এটা অস্থায়ীভাবে ওইখানে তৈরি করেছিল সরকারি জায়গায়। ওই ছেলেটা হ্যাঁ ওটা প্রতিবাদ করেছে যে এখানে মসজিদ হলে ওই পাশে মন্দির হবে, তার পাশে গির্জা হবে। এই কথাটা তো আমি ওই বলতেছি, ছেলে প্রতিবাদ আমি ওই করেছে। কথাটা বলছি, ওইখানে ম্যাজিস্ট্রেট ওই ছিল দিনের না। শুনে তারপর ওইখানে ওইটা ওইটা হুজুর এসে ওই ছেলেকে বললো, তুমি তুমি মসজিদের বিপক্ষে কেন কথা বলো, তুমি কি হিন্দু? সে বলে যে না, আমি মানুষ, সবার আগে এটা আমি আমি শুনছি তো, মানুষ, তারপরে আমি হিন্দু না ওই ছেলে, মুসলিম সেটা পরে দেখা যাবে। না না ওই ছেলের জিজ্ঞাসা করছে তোমার নাম কি, তুমি তো হিন্দু, কখন সে বলছে যে আমি হিন্দু না, আমি হলো প্রথম হলো আমি হলো মানুষ, ছেলেটা বয়স কিন্তু 17-18 হবে, সে বলছে যে আমি মানুষ, প্রথমে এখানে যদি এই মসজিদ হয় তাইলে আমি নিজের টাকা দিয়ে এনে মন্দির করব। তখন সবাই ভাবছিল যে ছেলে হিন্দু, কিন্তু পরে দেখা গেল ওই ছেলে একটা স্ট্যাটাস দিছে, ওর নাম হলো আজহারুল, তখন জানা গেল যে সবাই এটা যে মুসলমান ধর্মের ছেলে, কারণ সে আর একটা কথা যে এখানে হলো সরকারি জায়গা, এখান থেকে যদি এখানে মসজিদ বানাতে হলে পারমিশন নিতে হবে সরকার থেকে, কারণ সরকারি জায়গা কোনোদিন মসজিদ হয় না, আমাদের দেশের মানুষের ভুল ধারণা আছে, আপনার মসজিদের আপনার নিজের জায়গা হইলে পার্সোনাল না, না, মসজিদের মতো করে রফিক দিতে ভাই, হবে। আরেকটু বলি, আরেকটু স্মরণ করাই দিই আপনাকে। আমি ওর ভিডিওটা দেখেছি। ও বললো যে এখানে মসজিদ হবে, মানুষ আসে এখানে, এরা এখানে নামাজ পড়বে, ঠিক আছে? তো ওই ছেলে বললো যে তাহলে পাশে এখানে আমি মন্দির করব, তার পাশে আমি আর একটা গির্জা করব। কারণ সবার হ্যাঁ অধিকার এই আছে, কথা তো বলছি, মুসলমানদের অধিকার না থাকে, হ্যাঁ বলছে হিন্দু নিজের টাকা খ্রিস্টান দিয়ে করতে সবার হবে, অধিকার থাকতে হবে। তারপর ওই হুজুর হ্যাঁ বললো যে পাশে তো মন্দির আছে, ওই যে একটু দূরে মন্দির আছে। তো ওই ছেলে বললো যে পাশেও তো মসজিদ আছে, মসজিদ হবে, এখানে কেন মসজিদ হতে হবে? এই তো এই ছেলেটা মানে এটা তো এইটাই বললাম, আপনি এই জিনিসটাই বললাম যে এখানে মসজিদ, মসজিদ আছে, সব মসজিদ হবে, মন্দির হবে এগুলি। এখন আসলে জানেন কি জানেন, আচ্ছা এখানে রফিক তো ভাই, প্রতিবাদ, বিষয়টা এটা না, এখানে মন্দির আছে, এখানে মসজিদ আছে, এখানে হবে কি হবে না, বিষয় এটা না। বিষয় হলো এই সিচুয়েশনে, এই বাংলাদেশে, আজকের বাংলাদেশে এই ছেলের পক্ষে কেন মানুষ দাঁড়ালো? আমার তো মনে হয় এই ছেলের তো অন্য ইউনুসের সময় হলে তো তার মাথাটাই যাইতো, মানে কল্লা যাইতো। মানুষ কি শুনেন দেয়ালে পিঠ এই থেকে গেছে মানুষের? মানুষ কেন প্রতিবাদী হয়ে উঠছে? আমি প্রশ্ন রফিক আমি আমি ফরিদ আমি ভাইকে আমার কথা করছি। শুনেন, শুনেন আমি বলি আপনাকে জিনিসটা, এই ছেলেটার প্রথম কিন্তু হিন্দু বানাইতে চেয়েছিল, খেয়াল করে জিনিসটা, এবং এর স্ট্যাটাসও দিছে হিন্দু, এই ছেলে হিন্দু, কিন্তু পরে দেখা গেল ও নিজের স্ট্যাটাস দিছে যেহেতু ওর নাম আজহারুল, ওইটা তো ভাইরাল হতে এগুলো স্টপ হয়ে গেছে। যদি কোনো কারণে যদি হিন্দু ট্যাগ দিতে পারতো, অথবা যদি আওয়ামী লীগ ট্যাগ দিতে পারতো, তাহলে ওরে তোলে পিটাই লইলে, আপনি এটা বিশ্বাস করেন? ওখানে ওই ট্যাগটা দিতে পারে নাই, ওই ছেলেটা বয়স কম, যে কোনো কারণে ওই ট্যাগ দিতে পারে নাই, যে কারণে বেঁচে গেছে, কথাটা বুঝতে হবে আপনার। এখন আপনার দেয়ালে পিঠ থেকে গেছে কি মানুষ, সাধারণ মানুষ আসলে খুবই আপনার ইয়াতে আছে, ইউনুসের আমল না, এখনই পিটা খাই লইলে। আপনি দেখেন না রাজশাহীতে ঘটনা কিছে, রাজশাহী ইউনিভার্সিটি আমাকে বলতে দিলেন না, আপনি দিচ্ছেন ফরিদ বাইরে, রাজশাহী ইউনিভার্সিটিতে এগুলি সাধারণ ছেলেরা, এরা লেখাপড়া করতে আছে, ওই কি একটা প্রেম সেম নিয়ে ঘটনার, এটা নিয়ে হলো তাকে লাইব্রেরি থেকে পিটাইছে, এরপরে হলে গিয়ে পিটাইতে চাইছে, এরপরে এটা গেছে আওয়ামী লীগের ছাত্রলীগের টেক দিচ্ছে। ভাই ছাত্রলীগ কোথায় পারি, ইউনিভার্সিটি পোলারে যারা লেখাপড়া করে এখন, এই লেখাপড়া করবো না, ছাত্রলীগ টেক খাই লেখাপড়া বন্ধ করে দিব। এমনি যদি টেক খাইছে ছাত্রলীগের তো ইউনিভার্সিটি আসতে পারে। ইতিহাসের আমাদের জীবনে এরকম ঘটনা ঘটে নাই যে কোনো ছাত্র দল বা ছাত্রলীগ বা ছাত্র শিবির করে দেখে আমি ইউনিভার্সিটি পড়তে পারবে না, এরকম রেকর্ড ঘটে না। কিন্তু এটা এখন বর্তমানে যোগ হলো, কোন ছাত্রলীগ যদি কেউ ট্যাগ দিতে পারে তাহলে ইউনিভার্সিটি আবার করতে পারে না, যে কারণে ওই ছেলেগুলি জেলে দিছে। দেখেন আপনি পিটনা পিটনা খাইলো, কি ছেলেটা কিভাবে মারপিট করছে আপনার, বেদর পিটাইছে, কিন্তু এরপরে ওরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা তাকে দিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনার কতটুকু নির্লজ্জ বেহায় হয়ে গেছে গা, যে তাদের কথা তারা যেভাবে বলছে সেভাবে আপনার এ কাজ করছে, এই ছেলেগুলি জেলে দিছে। এটা কোনো কথা হইলো? এটা এটা কি বাংলাদেশ? আর এটা কি আমার পরিচিত বাংলাদেশ? এই বাংলাদেশ আমি কোনোদিন দেখি নাই ফরিদ ভাই। আমি তো 1987 সনে ঢাকা শহরে প্রথম লেখাপড়া করতেছি, ঢাকা সিটি কলেজে ভর্তি হয়েছি বিকম, তার মানে 85 সালে কলেজে পড়ি। এই ধরনের ঢাকাতে তো আমি সিটি কলেজে লেখাপড়া করছি, ঢাকা সিটি কলেজে বুঝেন তখন 87 সাল থেকে ঘটনা। আমি তো বহু দীর্ঘদিন ঢাকাতে লেখাপড়া করি, এরকম তো আমরা দেখি নাই। এখন আপনি যে সিলেটের কথা বলতে দেন, আমি একটু বলে দেই। আমি আমার ইউটিউব চ্যানেলে আমি গতকালকে একটা লাইভ করছি এটা নিয়ে। আপনি আমার কিশোরগঞ্জে করিমগঞ্জ এবং তারাইল আইসা সে যে ধরনের বক্তব্য ইউজ করছে, ফজলু ভাই বীর মুক্তিযোদ্ধা, যাদের কারণে আমরা এই স্বাধীনতা পেয়েছি,
যাদের রক্তের কারণে এই দেশ পেয়েছি, যাদের কারণে আমরা এই স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, নাহলে আজকে পাকিস্তানের ওই যে বেলুচিস্তান আর হলো কাশ্মীর নিয়ে আজকে কষ্ট, তাদের মতো ওরকম পেদানি খাইতে হইতো, পেদানি খাইতে হইতো। আর সেই বাংলাদেশ যারা স্বাধীন করছে, সেই বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের যে অশ্রাব্য কথা বলছে, বর্তমানে সে বিএনপির একজন সাংসদ এবং বিএনপির কিশোরগঞ্জ জেলার আপনার সভাপতি ছিল এক সময়। সেই লোকরে করিমগঞ্জে দ্বারা যেসব অশ্রাব্য সে গালি করছে, এটার প্রতিবাদ কিন্তু আমি ভিডিও করছি। এবং আরেকটা জিনিস, আমাদের এখানে কৃতি সন্তান যারা ডক্টর উসমান ফারুক সাথে হালকা কিন্তু একটা তাকে হুঁশিয়ারি দিছে। ডক্টর উসমান ফারুক ডক্টর উসমান গনির ছেলে, যে উসমান গনি আপনার ঢাকা ইউনিভার্সিটি বিসি ছিল এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিসি, বাংলাদেশের স্বনামধন্য শিক্ষাবিদ, তার ছিল ডক্টর উসমান ফারুক। ফারুক সাহেবের টেকনিক্যালি আপনার সে আপনার ভাষাটা ইউজ করেন, তার এমন ভাবে মানে হুমকি দিছে, অথচ তার লুমের যোগ্যতাও রাখে না তারা, তাকেও কিন্তু ওইখানে করিমগঞ্জের মাটিতে দাঁড়ায় ইয়া দিছে। এরপরে আরেকজন আছে, আমি বলি যে আপনার মিউজুল হক চুন্নু, হতে পারে সে জাতীয় পার্টির এমপি হোক, সে দীর্ঘদিন এমপি ছিল, মন্ত্রী ছিল 2 বার, এবং তারাল করিমগঞ্জে যথেষ্ট উন্নয়ন করছে, আওয়ামী লীগের আমলে সে উন্নয়নে সহযোগী ছিল, সে তার নেতৃত্বে হয়েছে। কিন্তু তার নামে কিন্তু যেসব তাকে ভাষা ইউজ করছে, কি বলছে সন্ত্রাসী আরো কি জিনিস বলছে, অথচ চুন্নুর মুজিবুল্লাহ চুন্নু এ ধরনের কোনো ঘটনা ঘটায় নাই। মুজিবুল্লাহ চুন্নুর আমলে তারাল করিমগঞ্জে কাউকে আপনার নিরীহ মানুষকে কিন্তু ইয়ে করে নাই, নির্যাতন করে নাই। সে তার রাজনীতি করেছে, এখন দুর্নীতি করছে কিনা সেটা সরকার দেখবে। এটা অন্য একদিন আমি শেষ করে দিই। এটা এই যে সার্জিসের যে কথাটা বলছেন আপনি, আচ্ছা এই নিয়ে এই যে কথা তারা নিয়ে অশ্লীল ভাষায় কথা বলছে, মির্জা ফখরুল সাহেবের অশ্লীল ভাষায় কথা বলছে, এবং আপনি তারেক জিয়াও কিন্তু ওইখানে সিলেটে অশ্লীল বলছে। ওইখানে এই জন্যই ওই ছাত্র দল বা ছাত্রলীগ না ছাত্র দল বা যুব দল এরা এই ঘটনা ঘটাইছে। আপনি যে বলছিলেন, তাকে প্রশ্ন করছিলেন যে কেন এই ঘটনা ঘটালো, মানুষের একটা বেয়াদবির একটা সীমা আছে কিন্তু সবকিছু। আমরা অনলাইনে কথা বলি, আপনি কথা বলতেছেন, তারাও অনলাইন মানুষ দেখছে। ভাই ভদ্রতা থাকতে সমস্যা কোথায়? রাজনীতি এরকম অভদ্র পরিবেশ তৈরি হবে কেন? রাজনীতি এরকম অবস্থা তৈরি করবে কেন? তাহলে ওরকম ঘটনা তো করতে থাকবে না। আপনি যদি এরকম কথা বলতে থাকেন, তাহলে রাজনীতিতে এরকম আসবে, আচরণ আসবে, এবং তারাই তো আচরণ ইয়ে করছে। এই যে আম্মার ছেলেটা যেটা করছে, এটা কি ঠিক কাজ করছে বলেন আপনি? আবার এই যে ইউনিভার্সিটির প্রশাসনও তাদের পক্ষে গেছে, তো এটা দুর্ভাগ্য আমাদের জন্য। ধন্যবাদ। জি ফরিদ ভাই, রফিক ভাই, ফরিদ ভাইয়ের কাছে আসি, আমরা তো শেষ দিকেই চলে আসছি অলরেডি। ফরিদ ভাই যেটা বলছিলাম, আজহারুল এবং বিউটি রানী পাল, হঠাৎ করে এই 2 প্রতিবাদী আমাদের সামনে এসে হাজির হলেন, এমনকি পুরো দেশ তাদের সমর্থন করলো, ধন্যবাদ দিল, গুড দিল না। আমি বারবার এটা জানতে চাচ্ছি, আমাদের সমাজের ভিতরে আসলেই কি মানুষের যে ভয়ে আতঙ্কে মানুষ যে 18 মাস ইউনূসের সময় থমকে ছিল, মানুষ কি এই সময়ে এই 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 অচলায়তন ভাঙতে শুরু করেছে? ফরিদ ভাই। ধন্যবাদ আপনাকে। আপনি আপনার শতাব্দীর রেকর্ডেই বলেছিলাম যে আমার মনে হয় এই যে বিউটি রানী পাল আর এই আজহারুল, দুইজনই অরাজনৈতিক ব্যক্তিত্ব। একজন পরিণত মানুষ, শিক্ষক, উচ্চশিক্ষিত এবং শিক্ষক মানুষ, আর এই ছেলেটা একেবারেই বয়স কম, দেখে বোঝা যাচ্ছে। এই দুইজন এই বর্তমান রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এবং মৌলবাদী ও স্বাধীনতা বিরোধী এবং সংগীত বিরোধীদের বিরুদ্ধে এদের কাজটা মাইল ফলক হিসেবে থাকবে। এরা কিন্তু এদের ভিত্তি কাঁপিয়ে দিয়েছে। দেখেন, মাত্র 2 জনের 2টা কাজ করলো। এই ছেলেটা কি বললো যে যদি এখানে মসজিদ হয় তাহলে এখানে গির্জা হবে, মন্দির হবে, আমি টাকা দিব বললো। প্রথমে তাকে হিন্দু, যেটা আমাদের সহার্চক বলেন, প্রথমে তাকে হিন্দু বানাইতে চাইলো, তাকে হিন্দু বানাইতে পারলো না। আপনি ঠিকই বলেছেন, এই কাজটা যদি ইউনূস আমার করতে, ছেলেটাকে তৎক্ষণাৎ মেরে ফেলতো। ওই বিউটি রানী পালের চাকরি চলে যেত 24 ঘন্টার 72 ঘন্টার মধ্যে। আর এই ছেলেটাকে তখনই পিটিয়ে মেরে ফেলতো ইসলাম অন্যায়। মানুষ আসলে 2024-এর 5ই আগস্টের পরে তারা যে রকম জিনিসগুলো দেখেছে আর এখন দেখতেছে, তারা দেখতেছে যারা কত বড় বাটপার। এগুলো মানুষ বুঝে ফেলেছে যে ধর্মের নামে, গণতন্ত্রের নামে, রাজনীতির নামে যা যা করেছে সব মিথ্যা। এগুলো মানুষের চোখে এখন স্পষ্ট। এই মৌলবীদের ফাত্রামি, মৌলবীদের বদমাইশি, ধর্মীয় রাজনীতির নামে বদমাইশি এবং জামাত বিএনপির গণতন্ত্রের নামে রাজনীতি, সব ধরা পড়েছে জনগণের কাছে। এবং এই 2 জন কিন্তু শুরু করে দিল। আবারও বলছি, সামাজিক যোগাযোগ মাধ্যম কত শক্তিশালী, আরো 2 জন কিন্তু দেখা দেবে। এরা কোনো রাজনৈতিক দলের কর্মীও না, কোনো রাজনৈতিক দল তাদের সাথেও নাই, কিন্তু এরা 1000 রাজনৈতিক কর্মীর চাইতে বেশি কাজ করে ফেলেছে। এরা 100 মিছিলের চাইতে বড় কাজ করে ফেলেছে।
মনে পুরো করেন এই মুহূর্তে সমাজকে, পুরো পুরো দেশের সমাজ, বিবেককে তারা নাড়া দেশ- দিয়েছে, যেটা দেশের পতিত দশা বুদ্ধিজীবীরাও করতে পারে না। হ্যাঁ, আরে বুদ্ধিজীবীর মতো বাটপারদের কথা বাদ দেন, ওই বাটপার বুদ্ধিজীবীদের কথা বাদ দেন। বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী আছে নাকি বাটপার? ওই বামপন্থীদের মিছিলের চাইতে, এমনকি প্রগতিশীলদের মিছিলের চাইতে এই দুইজন যা করেছে একটা ইতিহাস হয়ে গেছে। তারা দুইজন এরা জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য আমি মনে করি। আজকে যদি আমার সমর্থিত সরকার যদি কখনো আসে, এই ছেলেকে পুরস্কৃত করা হবে, ওই শিক্ষিকাকে পুরস্কৃত করা হবে, করা উচিত। অলরেডি জনগণ পুরস্কার তাকে দিয়ে দিয়েছে, তাকে সমর্থন দেওয়ার মাধ্যমেই তাকে কিন্তু পুরস্কৃত করে ফেলেছে, মানে আনুষ্ঠানিক ভাবে দেওয়া হয়নি। আবার ফরিদ ভাই তো আরেকটা তথ্য দিই, ওখান থেকে সিটি কর্পোরেশন সরকার, আমি সরকার বলবো, তারা এই ওই মসজিদটা ভেঙে ফেলেছে, ওইখানে অনেক ইট ইট নিয়ে আসছিল, ওরা এখানে নির্মাণ কাজ করবে, ওই ইট সহ বুলডোজার দিয়ে সব সরাই সেখান থেকে নিয়ে ক্লিয়ার করে ফেলেছে। তাহলে ওই প্রতিবাদটা ওই ছেলের কাজে লেগেছে। আর ওই বিউটি রানী পাল যিনি, তিনিও কিন্তু পুরো দেশটাকে নাড়িয়ে দিয়েছেন, একেবারে এখনো চলছে সেটা, সেই ট্রেন্ড এখনো চলছে। ওই দুজনকে নিয়ে এখনো সোশ্যাল মিডিয়া থামছে না, ওদেরকে শুধু ধন্যবাদ দিচ্ছে সবাই। হ্যাঁ, দিবই তো। এবং ওই ছেলেটা সুন্দর একটা পোস্ট দিয়েছে, বয়স কম তো ওর মতো করে দিয়েছে, নাম আজহারুল। ও লিখেছে আমরা সংখ্যায় 15 কোটির বেশি, মানে ওর নিজের পোস্ট, সেখান থেকে দেখাইতেছে। ঠিক আছে, পোস্ট কে যেন আমাকে একটু আগে পাঠাইলো, মানে আপনার সাথে কথা বলতে বলতে কে যেন পাঠাইলো, একজন পাঠিয়েছে। আমরা সংখ্যায় 15 কোটিরও বেশি, আর তারা সংখ্যায় তুলনামূলকভাবে অনেক কম। তাই আমাদের এমন আচরণ করা উচিত যাতে তারা কখনোই নিজেদের একা, অবহেলিত, অনিরাপদ মনে না করে। এটা বলেছে ওই যে হিন্দুদের কথা, সংখ্যা চমৎকার বলেছে। একটি সভ্য সমাজে সংখ্যালঘুদের বিষয়ে বলেছে। হ্যাঁ, একটি সভ্য সমাজের সংখ্যাগরিষ্ঠদের দায়িত্ব হলো সংখ্যালঘুদের মর্যাদা, নিরাপত্তা, সমাধিকে নিশ্চিত করা। মানবিকতা, পারস্পরিক সম্মান ও সহমর্মিতা আমাদের সবার শক্তি। অসাধারণ একটা কথা। এটা কোনো বুদ্ধিজীবীর মুরদে কলা নাই লিখতে, এটা কোনো রাজনৈতিক নেতার মুরদে কলাই নাই। সে একাই যা করেছে ওই 2-3 মিনিটে 100 না হাজারো মিছিলের চেয়ে বেশি কাজ করেছে। আর বিউটি রানী পাল জাস্ট সোশ্যাল মিডিয়ায় একটা রিল দিয়ে সে পুরো সমাজকে পাল্টে দিয়েছে। আমি মনে করি এরকম বিউটি পালদের আমাদের সমর্থন করতে হবে। এরকম মোহাম্মদ আজহারুল, কিন্তু এই আজহারুল, এই তরুণ মানে তরুণ হয় না, কিশোর বয়স পার হয়ে সদ্য তরুণ, এই ছেলেটা কি করেছে? বাংলাদেশের মুখ রক্ষা করেছে, মুসলমানেরও মুখ রক্ষা করেছে এই ছেলে। এইরকম আজহারুলেরা যদি কথা বলে তাহলে কিন্তু মুসলমানদের সমালোচনা কেউ করতে পারবে না, এটা মুসলমানেরা বোঝে না। এরকম আজহারুলের সংখ্যা যদি বাড়ে তাহলে বাংলাদেশ এবং মুসলিম সম্প্রদায়ের ইজ্জত কিন্তু দুটো একসাথে বাড়বে। দুটো ভাবমূর্তি, এটা কিন্তু সে ভাবমূর্তি রক্ষা করেছে এই ছেলে, ওই মসজিদটা ঠিকিয়ে দিয়ে। তবু আমরা বলতে পারি যে আমাদের একজন আজহারুল আছে। হ্যাঁ, আমি মানে এই ছেলেটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে, সে বুঝতেই পারে না সে বিপ্লব ঘটিয়ে দিয়েছে। বিউটি রানী পাল বুঝতেই পারে না তারা বিপ্লব ঘটিয়ে দিয়েছে। এবং এই ধাক্কাতেই আমরা আরো সজোরে ধাক্কা দিব, সমাজে পরিবর্তন আনবো, দেশে পরিবর্তন আনবো। তো ভয় পাওয়ার কিছু নাই। আমরা অনেক গভীর অন্ধকারে আশার আলো দেখলাম বিউটি রানী পাল এবং এমডি আজহারুল, এই তরুণ একটা ছেলে আর একজন শিক্ষিকা, তারা আমাদের দেখিয়ে দিল যে মিছিল না করে, বড় কিছু না করে, ছোট কিছু করে অনেক বড় কিছু করা যায়। তারা প্রমাণ দেখিয়ে দিয়েছে সম্ভব। তাদেরকে আমি ধন্যবাদ। ফরিদ ভাই একটু কমেন্ট নিই, একটা কমেন্ট নেই। একজন কমেন্ট করলেন, 1 মাসের আন্দোলনে ভারত সরকার একজনকেও মারেনি, এটাই ভারতবর্ষ। একজনকেও মারেনি কিন্তু। হ্যাঁ, এই যে এত বড় জঞ্জির আন্দোলনটা চলে গেল। গণতন্ত্র প্রতিষ্ঠিত। আর পাকিস্তান কথায় কথায় গুলি চালায়। আজকে একদিনেই মারছে 20 জন, একদিনে মেরে ফেলছে 20 জন। আরেকজন বলল জি বলুন, মানে হিউম্যান রাইটস অর্গানাইজেশন নাম। আরেকজন বললেন এখন আর খুঁজে পাওয়া যাবে না, এখন হিউম্যান রাইটস নেই। জি, আরেকটা কমেন্ট একটু দেখি। হবিগঞ্জে ফরিদ ভাইয়ের ভাবির পোলাদের সাথে ছাত্র দলের একতরফা টি-20 ম্যাচ চলছে। জি, আপনাকে বলছে, ফরিদ ভাইয়ের ভাবির পোলাদের কথা বলছে। ঠিকই আছে, বুঝতে পারছি। আরেকজন বললেন, দেশ বিটিভিতে ভরে গেছে, এটা নিয়ে কিছু বলুন, বলতে বলছে। অসাধারণ, এটা হলো আজকে কমেন্ট অফ দা ডে, যে বাংলাদেশ এখন বিটিভিতে ভরে গেছে। আই লাইক ইট, অসাধারণ বলেছে। আমি এটা নিয়ে এই শিরোনামেই একটা ভিডিও বানাবো আশা করতেছি। চমৎকার প্রিয় দর্শক, আপনি চমৎকার করেছেন। 20 মোর দেন দেখি, এটা কাশ্মীরের কথা বলছেন, মানে 200 এর বেশি সেখানে মেরে ফেলেছে মানুষ। 200 আগে মেরেছে, সম্ভবত এখন 600-র মতো হয়েছে, খুব সম্ভবত।
এখন মানবাধিকার জাগে না, ইসলামী বললেন ভাই বেলুচিস্তান ও আজাদ কাশ্মীর নিয়ে ধারাবাহিক ভিডিও চাই, আপনাদের সকলের প্রতি শুভকামনা রইল। উনি আমরা আল আজাদ কাশ্মীর এবং বেলুচিস্তান নিয়ে উনি চাচ্ছেন আমরা যেন নিয়মিত আলোচনা করি। তো আমরা মাঝে মধ্যে উঠলেই চেষ্টা করি। আমরা নিয়মিত কথা বলবো এবং বলে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আমজনতা এটা বলতেছি, আরো বলবো, কোনো সমস্যা নেই, আমরা বলবো। জি, আমরা শেষ করব। আমাদের সময় অনেক হয়ে গেছে। প্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের দেখলেন, আলোচনা শুনলেন, লাইক কমেন্ট শেয়ার করলেন, সাবস্ক্রাইব করলেন, আপনাদের প্রতি অনেক প্রীতি ও ভালোবাসা। রফিক ভাই এবং ফরিদ ভাই যুক্ত হয়ে সময় দিয়েছেন, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। দর্শক, এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং নিজের প্রতি খেয়াল রাখুন।